প্রশ্ন হচ্ছে যে আপনি আওয়ামী লীগের বয়ান বলছেন, একইভাবে শিবিরের যে সভাপতি আছেন আমাদের সঙ্গে তিনিও এটা আওয়ামী লীগের বয়ান নানাভাবে বলছেন, কিন্তু আমরা কি আসলে মুক্তিযুদ্ধকে বা আমাদের যুদ্ধ জেতাটাকে আরেকটা দেশের সঙ্গে আরেকটা ইয়ের সাথে এটা কি আমরা আওয়ামী লীগের মতো সেলিব্রেট করি? এক। দুই হচ্ছে যে আপনি এইমাত্র যেটি বললেন, সরি আমি এটা এই জায়গাটা থেকে আপনি একটু আগে বলেন, নাহলে আমি এটা করে ফেলবো যে আমরা কি আওয়ামী লীগের মতো একই রকম ভাবে এটা সেলিব্রেট করি কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধের প্রস্তুত যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, একটা সমতা ভিত্তিক সমাজ নির্মাণ, এমন একটা রাষ্ট্র নির্মাণ যে রাষ্ট্রে প্রত্যেকের অধিকারের প্রতিষ্ঠা পাবে এবং পরিচয়ের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য হবে না, সেইটার বিপরীতে যে তারা মুক্তিযুদ্ধের একটা দলীয় চেতনা দাঁড়া করিয়েছে এবং সেই চেতনার নামে এই যে গত 15 বছর একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছে। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনকে তারা ট্যাগিং করেছে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে। সেটা তো আওয়ামী লীগের প্রবলেম, তাই বলে তার মুক্তিযুদ্ধটা সমস্যা সংকুল হয়ে যায় না। অবশ্যই প্রবলেম, অবশ্যই আমরা প্রথমেই আলাদা করতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে উদযাপন আর আওয়ামী লীগের উদযাপন, এই যে দুইটা উদযাপন, এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তার দলীয় স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে, তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার স্বার্থে ব্যবহার করেছে। ফলে জনমনে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগের মনে মুক্তিযুদ্ধ সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়। জনগণ মুক্তিযুদ্ধকে অবশ্যই সেলিব্রেট করে এবং মুক্তিযুদ্ধকে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ করে, রাজনৈতিক দলগুলি জনগণ করে, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলি করে কিনা, জামায়াতে ইসলামী যথেষ্ট পরিমাণে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করে কিনা, ইসলামী ছাত্র শিবির করে কিনা, আর রাজনৈতিক দলগুলি বিএনপি যথেষ্ট পরিমাণ করে কিনা, আপনার কাছে কি মনে হয়? এইবার তো আর আওয়ামী লীগ নাই, রাস্তায় থাকতে দিবে, এইবার আমরা কি সেই সেলিব্রেশন দেখবো? এক। আরেকটা প্রশ্ন, আপনি এই প্রসঙ্গে একটু বললেন যে 72-এর স্বাধীনতার যে মূল যে ঘোষণা, সেটা থেকে আইসে আবার সংবিধানের যে মূলনীতিগুলো আলাদা হলো, শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদা থেকে, যে তারা আলাদা হইতে পারে শব্দের মাধ্যমে, কিন্তু তারা কি সাংঘর্ষিক? তারা তো উল্টা জিনিস তো না। শিক্ষা, সাম্য, মানবিক মর্যাদাকে আমরা যদি নানাভাবে ব্যাখ্যা করতে পারি, সেটার মধ্যে তো করলে তো আমরা ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এগুলিই পাবো নাকি? একটা বিষয় হচ্ছে, আমরা মনে করি যে 71-এর পরে আজকে আমাদের সামনে আরেকটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 71 যেভাবে আমাদের একটা সম্ভাবনা তৈরি করছিল একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের, সকলের লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগের বিনিময়ে, সেই আত্মত্যাগকে পদদলিত করে আওয়ামী লীগ সেখানে সকল যুদ্ধের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারদেরকে বিচ্ছিন্ন করে তারা একটা দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং একটা সংবিধান প্রণয়ন করেছে 72 সালে, যেটা সম্পূর্ণরূপে এখানে একটা এক ব্যক্তি কেন্দ্রিক সরকার বা শাসন ব্যবস্থা, যেটারই ধারাবাহিকতা গত ফ্যাসিবাদ। ফলে সেই জায়গা থেকে তো আমরা কোনোভাবেই বলতে পারি না সেই সংবিধান আসলে মুক্তিযুদ্ধের সংবিধান ছিল। ফলে মুক্তিযুদ্ধে বরঞ্চ যারা সত্যিকার আত্মত্যাগ করেছে তাদেরকে বরঞ্চ এখানে পদদলিত করা হয়েছে এবং তাদেরকে আদারিং করা হয়েছে। পরে আমরা এই 71 থেকে 24-এর এই যে ধারাবাহিকতা, আমরা সেই ধারাবাহিকতা আজকের দিনে আমরা মনে করি এখানে যে রাজনৈতিক ব্যর্থতাগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করে এখানে আবার একটা নতুন করে একটা রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করা সম্ভব, এখানে একটা গণতান্ত্রিক সংবিধান নির্মাণ করা সম্ভব, যেখানে সত্যিকার অর্থে শুধু কাগজে কলমে নয়, আমার ক্ষমতা কাঠামোর মধ্যে এখানে গণতন্ত্র থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, জনগণের অধিকার বাস্তবায়নের সকল শর্তগুলো এখানে নিশ্চিত থাকবে। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি সংবিধান নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করবো, আপনি এইটাকে নিয়ে যদি একটু বলেন যে শিক্ষার্থীদের সাধারণভাবে আবার সাধারণ শিক্ষায় ফেরার ক্ষেত্রে মানে আপনারা উদ্যোগ নিচ্ছেন কিনা, শিক্ষার্থীরা ফিরবে কিনা? যদি আমরা গত সপ্তাহখানেক আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ফেডারেশন সহ ক্রিয়াশীল সকল সংগঠনগুলো একত্রিত হয়ে আমরা একটা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করেছিলাম এবং সেখানে আমরা নিজেরা একটা প্রচারপত্র তৈরি করেছিলাম এবং সেটা নিয়ে আমরা ছাত্রদের মধ্যে কাজ করছি। সেটার প্রধান ইয়ে ছিল সংঘর্ষকে না বলা, বিদ্বেষকে না বলা এবং ঐক্য এবং সম্প্রীতির একটি সংহতি স্থাপন করা। সেক্ষেত্রে এটা সত্য যে অভ্যুত্থান ছাত্রদের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছে এবং ছাত্র রাজনীতি যে গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা সবসময় পাঠ করি, যেটাকে গত 15 বছর ছাত্রলীগ বিতর্কিত করেছে প্রবল ভাবে, সেটা আবার এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে ছাত্র সংগঠন, ছাত্র সমাজের যে ভূমিকা, সেটাকে আবার নতুন করে পুনরুজ্জীবন ঘটেছে। ফলে সেই জায়গা থেকে ছাত্ররা আজকে একটা শক্তি হিসেবে নিজেদেরকে দেখে, সেখানে একটা বিশৃঙ্খলা আছে, এটা আমরা বুঝি। সেক্ষেত্রে রাজনৈতিক সংগঠনগুলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, তাদের সকলের সমন্বিত ভাবে এবং একই সাথে সরকারকেও আজকে উদ্যোগী হয়ে আমরা এই জন্য একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছি, যাতে আমরা একটা কাউন্সিল গঠন করে সেখানে সকল শক্তিগুলো, অভ্যুত্থানকারী সকল শক্তিগুলো যখন বিভক্ত হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন কিন্তু সব ছাত্ররাও তার ঐক্যবদ্ধ থাকার কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়। আপনি জাতীয় ছাত্র কাউন্সিল, একটা ছাত্র কাউন্সিলের কথা বলছেন, আমি সংবিধান নিয়ে আপনাকে প্রশ্ন করি। সংবিধানের কথা এই আগস্ট বিপ্লবের পরে খুব বেশি শোনা যাচ্ছে, এজ ইফ 1972 সালেই হোক আর 2024 সালে হোক, শেখ হাসিনার কাছে যদি এই সংবিধানটা না থাকতো তিনি আর এত স্বৈরাচারী বা ফেসিবাদী হয়ে উঠতে পারতেন না। কিন্তু আমি বলি, শেখ হাসিনা যে 3টে নির্বাচন, পরপর 3টে নির্বাচনকে নানা কায়দায় ইঞ্জিনিয়ারিং করেছেন, এটা কিন্তু উনি সংবিধান মাইনা করেন নাই। তিনি যখন গুম খুন এটা করছেন, তিনি সংবিধান মাইনা করেন নাই।
তিনটা নির্বাচন ম্যানিপুলেট করা বা গুমখুন করা, আপনারা কেন, এবং আমার ধারণা যে এটা আপনারাও ভালো করে জানেন যে শেখ হাসিনা নিজের যোগ্যতাতেই, সংবিধানের সাহায্যে না, নিজের যোগ্যতাতেই এটা করছে, কিন্তু আপনারা সংবিধানটারই মানে সবচেয়ে বড় জায়গা কেন দেখতেছেন? আপনি যদি আমরা যারা মঞ্জুরুল ইসলামকে একটু শুনি, তারপর আপনার কাছে শুনি। যারা মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনারা মনে করেন কি না 1971 সালে পরে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলি নেওয়া হয়েছিল যে সংবিধানে, সেটাই বাংলাদেশ রাষ্ট্রের শাসকদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? 1971 সালে যে মূলনীতিগুলো নেওয়া হয়েছে সেই মূলনীতির আমি মনে করি যে অনেক ক্ষেত্রে কারণ যার যেমন হলো যে আমাদের সংবিধানের যে দৃষ্টিভঙ্গি বা সংবিধানের যে কথা সেটার প্র্যাকটিসিং জায়গাটা আমি মনে করি যে আমরা অনেক পেছনে, মানে সেটাকে অনুসরণ করা হয় নাই। আমরা যদি বলি আমাদের বিচার বিভাগের কথা বলি, যে বিচার বিভাগকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই, যে এখনো বিচার বিভাগ স্বাধীন মত পেশ করতে পারে না, আমরা দেখে আসছি। কাজে এই ধরনের যে একটা বড়, সেটা তো জনাব মঞ্জুরুল ইসলাম, সেটা তো সংবিধানের বিরুদ্ধাচরণ। বাংলাদেশের সংবিধানে এখনো আছে, 72 সালে সংবিধানে আছে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে। এখন নির্বাহী বিভাগ যদি বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করে, সে তো সংবিধান মাইনা করতেছে না। জি, এখানে আমি মনে করি যে আমি সংবিধান বিতর্ক পড়েছি, সংবিধান বিতর্ক সম্পর্কে আপনি বলেন তো যে কোন কোনগুলি বাংলাদেশের রাষ্ট্রনায়কদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, কোনটা? এই চারটার মধ্যে কোনটা বাংলাদেশের রাষ্ট্রে যারা ফেসিবাদী হয়েছেন তাদের ফেসিবাদী হয়ে ওঠার কারণ? আমরা শেখ হাসিনাকেই নেই, যে শেখ হাসিনা এই চারটার কোনটারে ব্যবহার করে ফেসিবাদী হয়েছে? এখানে হলো যে সংবিধান মেনেই যে মানে ফ্যাসিবাদী হওয়া, এইটা আমি মনে করি যে সংবিধানের কোনো ক্ষেত্রে সংবিধান অনুসরণ না করে করছেন। কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয় হলো ফ্যাসিবাদী ব্যক্তি হন, দল হন বা অন্যদের দ্বারা প্রভাবিত হন। এক্ষেত্রে বলতে পারি যে সংবিধান